ভারতের রাজনীতিতে প্রায় জর্জ সোরসের কথা শোনা যায়। বিশেষ করে বিজেপি এবং মোদি সরকার জর্জ সোরসের সমালোচনা করছেন। তারা মনে করেন যে জর্জ সোরস ভারতের বিপক্ষে, ভারতের মোদি সরকারের বিপক্ষে কাজ করছেন। তো জানা যাক আসলে কে এই জর্জ সোরস? জর্জ সোরস হলেন আসলে আন্তর্জাতিকভাবে বিখ্যাত একজন ক্যাপিটালিস্ট, ফান্ড ম্যানেজার বা ফাইন্যান্সিয়ার। তিনি ফিন্যান্সের গুরু। তার একটা বইয়ের নাম 'আলকেমি অফ ফাইন্যান্স'। তো শেয়ার বাজার বা স্পেকুলেশন এর কারণে তিনি খুবই বিখ্যাত। আ 'দ্য ম্যান হু ব্রোক দ্য ব্যাংক অফ ইংল্যান্ড' এই নামে তিনি কুখ্যাত হয়ে আছেন ব্রিটেনের ইতিহাসে। কারণ ব্রিটেনের কারেন্সিকে পাউন্ডকে শর্ট সেলিং করে তিনি একদিনে যুক্তরাজ্যের বাজার থেকে $1 বিলিয়ন সরিয়ে নেন। যে কারণে যুক্তরাজ্যের ইতিহাসে সেই দিনটি কালো বুধবার বা ব্ল্যাক ওয়েডনেসডে নামে পরিচিত। এছাড়া ১৯৯৭-৯৮ সালের দিকে এশিয়ার কয়েকটি দেশে শেয়ার বাজার ধসের জন্য তাকে দায়ী করা হয়। আমি সেই সময়টাতেই ১ম জর্জ সোরসের নাম শুনি। বিশেষ করে যখন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এমনকি বাংলাদেশের বাজারেও সে সময় শেয়ার বাজারে কিছুটা সমস্যা হয়। তো আ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি জর্জ সোরসকে সে সময় দায়ী করে কথা বলেন। এছাড়া আমেরিকাতে তিনি ডেমোক্র্যাট দল এবং বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে সমর্থন করেন। বর্তমানে তিনি একজন দানবীর বা চ্যারিটি হিসেবে ফিলান্থ্রপিস্ট হিসেবে পরিচিত। এ ব্যাপারে তিনি নিজে বলেছেন যে তার ইনকাম সব হয়তো এথিক্যাল নয়, কিন্তু তার চ্যারিটি পুরোপুরি এথিক্যাল। আ এ যাবৎ তিনি $32 বিলিয়ন দান করেছেন এবং এই দানের মাধ্যমে তিনি সারা বিশ্বে তার যেসব এজেন্ডা সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। তো আ জর্জ সোরসের একটা সংগঠন আছে বা এনজিও আছে, সেটার নাম হলো ওপেন সোসাইটি। তো ওপেন সোসাইটিটা কি? ওপেন সোসাইটি হলো, যেহেতু আগে বলেছি জর্জ সোরস একজন গ্লোবালিস্ট। তিনি সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আ ডেমোক্রেসি, ট্রান্সপারেন্সি, ফ্রিডম অফ স্পিচ এগুলি প্রমোট করার জন্য এবং গাঁজা বৈধ করানোর জন্য ২ দশক ধরে বলে আসতেছেন। তো ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মাধ্যমে তিনি তার চ্যারিটি কাজ সম্পন্ন করেন এবং দুনিয়ার বিভিন্ন এলাকায় এই বিষয়গুলি গণতন্ত্র, স্বচ্ছতা, বাকস্বাধীনতা এই বিষয়গুলিকে প্রমোট করেন। তো কেন তাকে ভারতের বিপক্ষে মনে করা হচ্ছে? তাকে ভারতের বিপক্ষে মনে করা হচ্ছে কারণ ভারতে তার এনজিও কাজ করে। তিনি ২০১৪ সাল থেকে এ যাবৎ $11.৯ মিলিয়ন খরচ করেছেন বলে জানা গেছে। এর বেশিরভাগই তিনি গণতন্ত্র, আইন সংস্কার এবং হেলথ কেয়ার খাতে ব্যয় করেছেন। তেমন বেশি টাকা না, কিন্তু দেখা গেল যে আ খাতগুলি ইম্পোর্টেন্ট এবং আ এতে সরকারের সমালোচনা করা যাচ্ছে। সেই কারণে হয়তো ভারতে খুব ইমপ্যাক্ট ফেলেছে। আরেকটা হিসেবে জানা যায় ২০১৯ সাল থেকে এশিয়া প্যাসিফিকের জন্য তার বাজেট ছিল $৫০ মিলিয়ন। সেটাও আমার মনে হয় যে পুরো এশিয়ার জন্য $৫০ মিলিয়ন তেমন বেশি না। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে তার যেসব খাতে তিনি কথা বলেন, সেসবের জন্য, সেসব এনজিওর জন্য এটা অনেক বড় টাকা। তো এই কারণে দেখা গেল যে জর্জ সোরস মোদি সরকার এবং মোদির সাথে যে আদানির একটা সম্পর্ক, সেটা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে, "মোদি, আদানি এরা ভাই, ভাই।" চলুন শোনা যাক আদানি ও মোদিকে নিয়ে জর্জ সোরস কি বলছেন। Modi and business tycoon Adani are close allies. Their fate is intertwined. Adani Enterprises tried to raise funds in the stock market but failed. Adani is accused of stock manipulation and his stock collapsed like a house of cards. Modi is silent on the subject, but he will have to answer questions from foreign investors and in parliament. আদানি
এই যে লুটপাট করতে পারলো বাংলাদেশ এবং ইন্ডিয়াতে, এর কারণ হলো মোদি। সো এই জিনিসগুলিকে স্বচ্ছতার মধ্যে আনতে হবে। সেই কারণেই আমার মনে হয় যে মোদি সরকার যেখানে সারাক্ষণ বলতে চায় যে ভারতবর্ষ উন্নয়ন হচ্ছে, মোদি হাওয়া বয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের রেটরিকের মধ্যে দিয়ে মানে ভারতে যে হিন্দুত্ববাদের একটা ব্যবস্থা কায়েম করেছে মোদি, সে একজন ক্রিটিক জর্জ সোরস। আর জর্জ সোরসের নেটওয়ার্থ এখন মনে হয় 8 থেকে 10 বিলিয়ন ডলার। কিন্তু অন্যান্য বিলিয়নিয়ারদের চেয়ে তার পার্থক্য হলো যে বিশেষ করে যেমন ধরেন ট্রাম্পের কথা বলা যায়, ট্রাম্প হয়তো 7-8 বিলিয়ন ডলারের মালিক, কিন্তু তার সম্পত্তি বা তার এই টাকা পুরোপুরি আহ কি বলে ফ্রোজেন অ্যাসেট, বা দেখা গেলো যে রিয়েল এস্টেট বা এই ধরনের জায়গায় আবদ্ধ হয়ে আছে। জর্জ সরোসের ক্ষেত্রে সুবিধা হলো যে জর্জ সরোসের টাকা লিকুইড। তিনি চাইলে এই 8 বিলিয়নের পুরোটাকে অথবা একটা বিশাল অংশকেই মোবিলাইজ করতে পারেন, এবং মোবিলাইজ করে দুনিয়ার বিভিন্ন জায়গায় শেয়ার বাজার বা মার্কেটে স্পেকুলেট করে টাকা কামাইতে পারেন, অথবা দেখা গেল যে বিভিন্ন দেশে তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারেন ভালো সেন্সে। তো এটা তিনি অনেকদিন যাবৎ করে আসতেছেন, আমেরিকাতেও করে আসতেছেন। এবং দেখা গেল যে বিশ্ব জুড়ে যে রিফিউজি আছে, রিফিউজিদের ব্যাপারেও তিনি খুব সেনসিটিভ, কারণ তিনি নিজে একসময় হাঙ্গেরি থেকে আহ, কি বলে এটাকে জায়নিস্টদের আক্রমণ থেকে অ্যাটাক আক্রমণ থেকে বেঁচে এসেছেন। তিনি সার্ভাইভাল টেকনিকগুলি তখনই শিখেছেন। জর্জ সোরস জন্মসূত্রে একজন ইহুদি ছিলেন। তার লাস্ট নেম ছিল সোয়ার্স, সেটাকে তিনি পরিবর্তন করে সোরস করেছেন, যাতে আহ, নাৎসিদের কাছ থেকে মানে লুকিয়ে থাকতে পারেন। তো ওনার এই ব্যাপারে অনেক স্মৃতি, অনেক কাহিনী আছে, যেগুলি সবই নেটে আছে। তো এইসব কারণে তিনি দেখা গেল যে বিশ্বজুড়ে রিফিউজিদের ব্যাপারে খুবই সেনসিটিভ এবং তাদের ওয়েলফেয়ারের জন্য অনেক কাজ করতেছেন। তো এসব আমার মনে হয় যে মোদী সরকার বা সারা বিশ্বের যারা দুর্নীতিবাজ সরকার, যারা গণতন্ত্র আইনের শাসন ঠিক মতো পালন করে না এবং যাদের শাসন ব্যবস্থায় স্বচ্ছতা নেই, তাদের ব্যাপারে তিনি একজন ক্রিটিক। ওই কারণেই আমার মনে হয় যে ভারতে তার সমালোচনাগুলিকে পজিটিভলি না নিয়ে সেগুলিকে উন্নয়নের বিপরীত বা ভারত বিরোধী হিসেবে দেখা হচ্ছে।